স্নেহময় দাদার আহ্বানে পুলকিত রাধারানী বেরিয়ে আসে গরম খুন্তিখানা হাতে নিয়ে। অবশ্যই দাদাকে ছ্যাঁকা দিতে নয়, বোধ করি হাতে একটা হাতিয়ার থাকলে জিভটা খোলে ভালো, সেই জন্যেই। কোন জমের বাড়ি থেকে আবার রাধারানী দেবীর নামে চিঠি এলো? বাপরে, বোন বলে উঠল। মুখটা যতটা বিশ্রী করা সম্ভব তা করে বলে, মরণ আর কি, এ আবার কোন পোড়ার মুখর চিঠি? হ্যাঁ মেজদা? নমস্কার। আশাপূর্ণা দেবী রচিত একটি খুব সুন্দর গল্প আবেদন আজকে আমরা শুনব। গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। রাধি, আয় রাধি, বলি আছিস কোন চুলোয়? বেঁচে আছিস না মরে গেছিস? অনেকগুলো ছাপ মারা একখানা পোস্টকার্ড হাতে নিয়ে বিনয় ভট্টাচার্য চটি জুতোর শব্দ করতে করতে বাইরে থেকে ভেতর বাড়ির দালানে এসে আদরের ছোট বোনটিকে এই স্নেহ সম্বোধনে আপ্যায়িত করল। মেটে উঠোনের ওদিকে রান্নাঘর। স্নেহময় দাদার আহ্বানে পুলকিত রাধারানী বেরিয়ে আসে গরম খুন্তিখানা হাতে নিয়ে। অবশ্যই দাদাকে ছ্যাঁকা দিতে নয়, বোধ করি হাতে একটা হাতিয়ার থাকলে জিভটা খোলে ভালো, সেই জন্যেই। খোলা জিভেই উত্তর দেয় সে, মরবো। তোমার সংসারে মরারও কি ফুরসত আছে? বলি সকালবেলা গাঁজা টেনে এলে নাকি মেজদা? ষাঁড়ের মতন চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কেন? বলে কি না চেঁচাচ্ছি কেন? এই দেখ দেখ কেন চেঁচাচ্ছি। এরকম চিঠি পড়লে ঘর বাড়ি জ্বালিয়ে দিতে ইচ্ছে করে, তো চেঁচানো। হাতের পোস্টকার্ডখানা বোনের দিকে ছুঁড়ে দিয়ে বিনয় ভট্টাচার্য তাকিয়ে থাকে বোনের দিকে। কোন জমের বাড়ি থেকে আবার রাধারানী দেবীর নামে চিঠি এলো? বাপরে, বোন বলে উঠল। এ কথা বলে ঈষৎ কৌতূহলেই চিঠিটার উপরে একবার চোখ বুলিয়ে ফেলে দেয় রাধারানী। মুখটা যতটা বিশ্রী করা সম্ভব তা করে বলে, মরণ আর কি, এ আবার কোন পোড়ার মুখর চিঠি? হ্যাঁ মেজদা? তুমি জানো? বিনয় ভট্টাচার্য পরম পুরুষের ভঙ্গিতে দু হাত উল্টে বলে, তোমার শ্বশুরকুলের সবাইকে তো আমি চিনে রাখিনি যে বলতে পারবো। আর আমি একেবারে মশা মাছিটিকে পর্যন্ত চিনে রেখেছি, তাই তো মেজদা। রান্নাঘরে ফিরে যেতে যেতে কথাটাকে যেন দাদার গায়ের ওপর ছুঁড়ে মেরে যায় রাধারানী। তোমার কথা শুনলে না হাড় পিত্তি জ্বলে যায় আমার। জ্বলে যাবারই কথা, নিতান্ত কটুভাষী রকচটা লোক হলেও এ বোধ শক্তিটুকু আছে বিনয়ের, তাই আর কিছু বলে না। বিয়ের অষ্টমঙ্গলার মধ্যেই বিয়ের শাখা দুগাছা ভেঙে মা বাপের কাছে ফিরে এসে কায়েম হয়েছিল রাধারানী, সেই 13 বছর বয়সে। সেও প্রায় 13-14 বছর আগের ঘটনা। ক্রমশ মা মরল, বাপ মরল, বড় ভাই বিধবা বোনের দায়িত্ব ত্যাগ করেছে, স্ত্রী পুত্র নিয়ে দেশত্যাগ করে। রাধারানী এই মেজদার গলাতেই সেই থেকে। শ্বশুরবাড়ির ছায়াও মারায়নি কখনো। ওপক্ষ অবশ্য এই বিষকন্যাকে এই অবধি সযত্নে পরিহার করেই চলেছে। তা বলে গলায় পড়ে আছে বলে চোর হয়ে আছে রাধারানী এমন ভাববার কারণ নেই। এক গা গহনা মা বাবা মায়া করে খুলতে দেয়নি। তারা মরতে সবগুলো খুলে ফেলে নিশ্চিত হয়ে রাধারানী দাদার পুরনো নরুন পাড় ধুতিগুলো পরে দজ্জালি করে বেড়ায়, আর ছুতো পেলেই ভাই ভাজের মুখের সামনে মাজা মাজা লম্বা লম্বা হাত দুখানা নেড়ে 200 করে কথা শুনিয়ে দেয়। ভাইপো ভাইজি দুটোকে ভালো যদি বাসে তো সে অন্তঃশীলা, ব্যবহারিক দৃশ্যে শুধু পাশ পেরে কাটতে বাকি রাখে। ভাজের সঙ্গে অবশ্য সম্পর্ক আদায় কাঁচকলায়। বলা বাহুল্য, ভাজও মাটির মানুষ নয়, পেরে ওঠে না কেবল ক্ষমতার অভাবে।
বাকবিন্যাসের ক্ষমতায় তো ননদের পায়ের নখের যোগ্যেও দাঁড়াতে পারে না, কার্যক্ষমতাও কম। রাগ হলে ছেলে ঠ্যাঙায় আর ঠেস দিয়ে দিয়ে কথা বলে। রাধারানী বেশি কথা বলে না, কিন্তু যা বলে মোক্ষম বলে। চিঠি পর্বের সময় বাড়ি ছিল না চারুলতা। ঘাট থেকে ফিরে এসেই রাধারানী দেবী চিহ্নিত পোস্টকার্ডখানা দাওয়ায় পড়ে থাকতে দেখেই দুই চোখ গোল হয়ে উঠল তার। এ আবার কি অভূতপূর্ব দৃশ্য! 12 বছর এ সংসারে এসেছে সে, এমন দৃশ্য তো কই চোখে পড়েনি। ভিজে হাতখানা ভিজে শাড়িতেই মুছে চিঠিটা তুলে নিয়ে এক নিঃশ্বাসে আদ্যপ্রান্ত পড়ে ফেলে রান্নাঘরের দরজায় গিয়ে বিলম্বিত ছন্দে বলে, এই যে দেখি অশ্বরণ রাজার স্মরণ হয়েছে। এবারে তাহলে আমাদের মায়া কাটিয়ে শ্বশুরবাড়ি চললে নাকি ঠাকুরঝি? ঠাকুরঝি এক নজর মাত্র তাকিয়ে ঠান্ডা গলায় বলে, কাতর হয়েও না মেজ বউ, তোমাকে চণ্ডীতলা শ্মশানে তুলে না দিয়ে এ সংসার থেকে আমি নড়ব না। এমন বেয়াক্কেলে আমি নই, বুঝেছ? চণ্ডীতলায় আমার 70 যাক বলে ঠিকরে চলে গেল চারুলতা। আর কথা বাড়াতে সাহস হয় না। উফ, কিছুতেই কি তার জিত হতে নেই? যত গুছিয়ে যত কায়দা করেই ছোট্ট একটু কামড় দিতে যাক বেচারা, কি করে যে সঙ্গে সঙ্গে তার জবাব বার করে ফেলে রাধারানী। আর সে এমন বিষাক্ত জবাব যে চারুলতার বুদ্ধির ভাঁড়ারে তার কোনো প্রতিষেধক নেই। অথচ রাধারানী অনায়াসে তার কামড়টা তো ফিরিয়ে দেয়ই, তার সঙ্গে নিজে একটি মোক্ষম কামড় বসিয়ে দিতেও ছাড়ে না। খেতে বসে বিনয় ভট্টাচার্য আবার সেই কথা তোলে, বলি চিঠির একটা উত্তর দিবি তো? কিরে রাধি, কেন ভূতে পেয়েছে নাকি আমাকে? বলে পাতের গোড়ায় আচমকা আমরা টকের বাটিটা ঠক করে বসিয়ে দেয় রাধারানী। বরকে চারুলতার খুব বিশ্বাস নেই, তবু পৃষ্ঠবল হিসেবে ওর সামনে বলে নেয় এক আধটা কথা, কিন্তু না পেয়ে বলে, বাটিটা পাথরের ঠাকুরঝি, তোমার মেজাজের ঘাস হইতে পারবে কেন? না পারলে আর করছি কি মেজ বউ? ঘটি বাটি তো আর অমর বর নিয়ে আসে না সংসারে। মেজ বউ রাধারানীর অনুকরণে ঠান্ডা গলায় বলে, সে তো দিনরাতি দেখছি ঠাকুরজি, তবে মেজাজটা একটু নরম করলে গেরস্তর লোকসানটা কিছু কম হয়, এই যা। রাধারানী পাখাখানা নিয়ে ভাইয়ের সামনে বসে পড়ে। মধু ঢালা সুরে বলে, গেরস্তকে দরদ করতে গেলে কি সংসার করা যায় বউ? এই যে তোমার একটা পেট ভরাতে 3টে মানাসের খোরাক লাগে, সে দরদ কে করতে যাচ্ছে বলো? কথাটা নিদারুণ সত্য। চারুলতার আহারের পরিমাণটি নামের অনুরূপ নয়, আবার রাধারানী নেহাত অল্পাহারী। সত্যি হলেও মেয়ে মানুষকে খোরাকের খোঁটা, তাও আবার দেনেওয়ালার সামনাসামনি, তেলে বেগুনে জ্বলে উঠে নিজস্ব ভোঁতা ভাষাই ব্যবহার করে বসে চারুলতা। বলে, খাই বেশ করি, আমি তো কারোর বাপের খাই না। রাধারানী অমায়িক হেসে বলে, আমার তো সেই ধারণাই ছিল মেজ বউ, তলে তলে তালুই মশাই যে মেয়ের খোরাকি পাঠান তা তো কই খবর পাইনি। এরপর আর কি বলবে চারুলতা? এমন দুর্ভাগ্য যে স্বামী কখনো তার পক্ষ নেবে না। এই তো এখন কি বোনকে 2 কথা বলতে পারতো না? তা নয়, আদরে গলে গিয়ে বলা হলো, না, দুটোতে এক জায়গায় হয়েছে কি ঠোকাঠুকি, আপদটাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়াই উচিত। যেন ভারী একটা অসম্ভব হাস্যকর কথা, যেন বিধবা মেয়ে মানুষ কেউ কখনো শ্বশুরঘর করে না, চিরকাল ভাই ভাজের ঘাড় ভাঙে। বোনও আনন্দে গলে বলে, তাই দাও না, আমারও তো তাহলে হাড় জুড়ো মেজদা। বিনয় ভট্টাচার্য পরিতৃপ্তে আহার শেষ করে মুখে বলেন, লিখে দে 2 কলম, বিকেলের ডাকে দিয়ে আসি। অনুরোধ রাখতে পারলাম না, দুঃখিত, এই আর কি। আত্মসম্মানহীন চারুলতা আবার ফোড়ন কাটে, কেন অনুরোধ রাখতে না পারারই বা কি আছে? গেলেই তারা খেয়ে ফেলবে? বলেছে যদি বা
ঘুরে এলেই তো হয় কিছুদিন। মেয়ে মানুষের এক দুয়ারি হয়ে থাকা কি খুব মান্যের? রাধারানী উত্তর দেওয়ার আগেই বিনয় ভট্টাচ বলে, বাজে বোকোনা মেলা। রাধির আবার শ্বশুর বাড়ি, তাই আবার ও যাবে। শহরে হলে বাপ মা আবার বিয়ে দিত ওর। চারুলতা বলে, তোমরাই বা তা দিলে না কেন? মুখ টিপে হাসে চারুলতা। তার চাইতে ঝাঁঝালো টেপা হাসির সঙ্গে রাধারানী বলে, পরামর্শদাতা মন্ত্রীর অভাব ছিল তখন, তাই হয়ে ওঠেনি বউ। আর চারুলতাকে অপদস্থের একশেষ করে বিনয় ভট্টাচ বলে ওঠে, যেমন নীচ মন তেমনি ইতর কথা। নিজের শাড়ি চুড়ি আর মাছের ন্যাজা ঘুচলে তবে কুকুরের উপযুক্ত মুগুর হয়। মুগুরটা আগে কার মাথায় পড়ল সেটা আর ভাবেন না ভদ্রলোক। দুগ্গা দুগ্গা বলে রান্নাঘরে ফিরে যায় রাধারানী, আর চারুলতা রাগ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রাধারানীর শ্বশুরবাড়ির কথাটা আজকের নিমিত্ত মাত্র। এরকম ঘটনা নিত্য নৈমিত্তিক। এরপরে অবশ্য রাধি গিয়ে ডেকে এনে খাওয়াবে, তবে এখনই নয়, চারুলতাকে চরম অবস্থায় পৌঁছে দিয়ে তারপর। 12টা বেজে গেলে আর না খেয়ে থাকতে পারে না চারুলতা। মাথা ঝিমঝিম করে, হাতে পায়ে খিল ধরে। এরকম দিনে ততক্ষণ রাধারানী কাজ সারে। দৈনন্দিন পর্ব মিটলেও উপরিগুলো আছে, সুপুরি কাটা, মুখ কড়াই ভাঙা, চাল ডাল ঝাড়া, নিদেন পক্ষে কাঁথা সেলাই। আজ কিন্তু ওদিক দিয়ে গেল না রাধারানী। রান্নাঘরে শেকল তুলে দিয়ে এসে সেই অবহেলিত পোস্টকার্ডখানা নিয়ে উঠে গেল ছাতে। মেঘলা দিন, পড়শি মহলে ছাতে ওঠার প্রয়োজন আর কারও নেই। বড়ি আচার আমসত্ত্ব কাঁথাকানি, এই জন্যেই না ছাতের দরকার। রাধারানী বা কবে কোনকালে মেঘলা দিনে ছাতে ওঠার প্রয়োজন বোধ করেছিল? আর আজই বা কিসের প্রয়োজন? কিছুই না, শুধু ফেলে দেওয়া জিনিসটা কুড়িয়ে নিয়ে পড়ছে, এইটুকুই তো। একটু চক্ষু লজ্জা, অথচ কৌতূহলও হচ্ছে। তখনই যদি পড়তো ভালো করে, বালাই চুকে যেত। মুখরা রাধারানীর সঙ্গে চক্ষু লজ্জাটা বেমানান, কৌতূহলটা আরও বেশি বেমানান। সে বোধটা ওর নিজেরই আছে বলে বোধ হয় অগোচরে পালিয়ে এসেছে। দেখতে এসেছে সুকুমার চক্রবর্তী কে, নবকুমার চক্রবর্তীর সঙ্গে যার নামের সাদৃশ্য ধরা পড়ে। জ্ঞাতিদের কেউ? তাছাড়া আর কে? নিজের দেওর ভাসুর? না, তেমন তো নয়। তাদের নামগুলোও মনে আছে ঠিকই, রাজকুমার, দেবকুমার, কুমারের গোষ্ঠী একেবারে। চিঠিখানা 2-3 পড়ে ফেলল রাধারানী। এমনি হাতে কাজ না থাকলে যা করে মানুষ তেমনই। 3 পুরুষের জ্ঞাতি জ্যেষ্ঠ শ্বশুরের ছেলে। বিদ্যে সাধ্বী যে অষ্টরম্ভা চিঠির ভাষাতেই মালুম হচ্ছে। তবে লিখেছে ইনিয়ে বিনিয়ে রাধারানীকে নিয়ে যেতে চায়। অবশ্য বিয়ে নেমন্তন্ন খেতে ডাকেনি, ডেকেছে নিছক স্বার্থের খাতিরে। মা মরণাপন্ন, সংসারে নিতান্ত লোকাভাব, অথচ তার নিষ্ঠা কাষ্ঠার বাতিকের জন্য রাঁধুনি চাকরানি সবই অচল। আজ যদি তার নিজের পুত্রবধূ জীবিত থাকতো তাহলে আর রাধারানীকে ক্লেশ দেওয়ার প্রয়োজন হতো না। কিন্তু রাধারানীও চক্রবর্তী কুলের বধূ তো বটে, অতএব যদি রাধারানী আসে ইত্যাদি ইত্যাদি। দায় পড়েছে আমার, নিজের মনেই এটুকু উচ্চারণ করে হেসে ওঠে রাধারানী। চক্রবর্তী কুলের বইয়ের ওপর দরদ উথলে উঠল এতদিনে। দায়ে পড়ে রায়মশাই, কই তোর বিয়েতে তো ডাকতে আসিনি, বাপের শ্রাদ্ধর ভোজে তো ডাকিসনি। রাধারানী এখনো পর্যন্ত পৃথিবীর ভাত জলে ভাগ বসাচ্ছে কি না জানিস সে খবর? এখন ওনার মা মরছে, লোকাভাব, তাই কন্যা করতে ডাক পড়েছে। অনেকক্ষণ ঘুরে বেড়ায় রাধারানী ছাতে। মেঘলা দুপুরে, বেলা বোঝা যায় না। চারুলতা যে রাগ করে না খেয়ে শুয়ে আছে তাও মনে পড়ে না। সময়ের এমন অলস অপব্যয় রাধারানীর জীবনে বোধ করি এই প্রথম। অন্যদিন হলে কিছু না হোক ভাঁড়ারের হাঁড়ি কুড়োগুলোকেই ওপর থেকে নাবিয়ে গামছা দিয়ে মুছতে শুরু করত। আজ মনে হচ্ছে কোনোদিন বুঝি ছাতে ওঠেনি।
মেঘলা দুপুরে নির্জন ছাতে কেমন যেন একটা মাদকতা আছে, অনেকখানি শূন্যতা, তবু যেন একটা রোমাঞ্চকর অনুভূতি জাগানো শরীরের স্পর্শ। 16, 18, 22 সমস্ত বয়সগুলো পার করে এসে 26 বছর বয়সে হঠাৎ আবিষ্কার করে বসল রাধারানী, নির্জন ছাতের একটা রহস্যময় আত্মা আছে, তার স্পর্শ পাওয়া যায়। সে স্পর্শ মনকে অকারণ উচাটন করে তোলে। জীবনভরই তো ছাতে আসছে, বড়ি, আচার, আমসত্ত্বের প্রয়োজন বাদেও ভিজে চেলাকাঠ ছড়িয়ে শুকোতে দিতে, সারা বছরের জন্য কেনা মুগ কলাইয়ের পোকা লাগলে রোদে দিতে, ভাইপো ভাইজির অকর্মজনিত ভিজে লেপ তোষকগুলো বিছিয়ে দিতে প্রায়ই তো আসতে হয়। শুধু আসতে হয়নি মেঘলা দুপুরে, না, কোনোদিন আসেনি তো। তাই এই অদ্ভুত রহস্যটা অনাবিষ্কৃত ছিল রাধার কাছে। নাকি নিজেরই অনাবিষ্কৃত রহস্যময় আত্মাকে হঠাৎ আবিষ্কার করে ফেলল রাধারানী। পিসি, তুমি এখানে? রক্ষে এসে গালে হাত দিয়ে দাঁড়ালো। 7 বছরের মেয়ে হলে কি হবে, চলনে বলনে 17 বছরের ধাক্কা ধরে। রংটা ময়লা, মাজা ঘষা করলে হয়তো উজ্জ্বল শ্যামে দাঁড়াতো, তবু পিসি সোজাসুজি রক্ষেকালী বলেই ডাকে। রক্ষেকালী একটু দম নিয়ে বলল, আমি তোমাকে 7 রাজ্য খুঁজে বেড়াচ্ছি। রাধারানীর আবার হৃদয় রহস্য, রাধারানীর আবার আত্মা, হাসি রাখার জায়গা কোথায়? এলো চুলগুলো আঁট করে জড়াতে জড়াতে কটু কষায় তিক্ত এই ত্রিরস জারিত কণ্ঠে ভাইজির কথার উত্তর দেয় রাধারানী। কেন, আমাকে তোর কি দরকার পড়েছে? এক্ষুনি জঠরে ব্রহ্মাগ্নি জ্বলে উঠেছে। পেট তো নয়, রাবণের চিলু জ্বলেই আছে, হবে নাই বা কেন? যেমন মা তেমনি তার ছা। রক্ষে পিসির স্টাইলেই নিজের হাত মুখ নেড়ে বলে, আমি আবার কখন খেতে চাইলাম? মার যে খিদে হাতে পায়ে খিল ধরছে, স্কুল বাড়িতে দুপুর ঘন্টা বেজে গেল যে। ও, চারুলতা তো খায়নি। মুহূর্তে মনটা আহা করে উঠল। হৃদয়ে সে আহা রাধারানীর কথায় ধরা পড়ে না। মুখটা বাঁকিয়ে বলল, শুধু খিল কেন, শেকল ছিটকিনি সব পড়ে যাক না তোর মায়ের হাতে পায়ে জিভে। বিছানায় পড়ে থাকতে পারেন বটে মহারানী, হাঁড়ি থেকে ভাত ঢেলে নিতে কি গিলতে পারে না? আমি ওসব জানি না বাবা, মা বললে আমি তাই বলতে এসেছি বলে মুখ খুঁড়িয়ে চলে যায় রক্ষেকালী। বাপ বলে ছোট রাধি, খুব মিথ্যে বলে না। নিচে নেমে চিঠিখানা নিজের ঘরে উঁচু তাকে ফেলে রেখে ভাত বাড়তে বসে রাধারানী, ভাজের আর নিজের। ঠিকানার জন্য চিঠিটা রাখা, নইলে ও চিঠি আগুনে পোড়ালেও রাগ মেটে না। কিন্তু উত্তর দেবার জন্যে যে ঠিকানাটার আর দরকার হবে না, পরদিন যে লেখক নিজেই সশরীরে এসে হাজির হবে, এ কথা কে ভেবেছিল? বিনয় ভট্টাচার্য আবার চটি চটপট করতে করতে এসে রান্নাঘরের কাছে গিয়ে চাপা গর্জনে ফেটে পড়ে, হায় রাধি, রাধি, কি আমার ছেঁড়াত্ত পিণ্ডি রাঁধছিস? আয়, ঘর থেকে বেরিয়ে আয়। আবার আজ কি হলো, চেঁচাচ্ছ যে রাক্ষসের মতো মেজদা? না, চেঁচাবো না, আশা বড়ি সুর ভাজবো। পই পই করে বললাম কাল 2 কলম লিখে ফেল, দে ডাকে দিয়ে আসি, কানেই নিলি না। নাও এখন ঠেলা সামলাও। রাধা অবাক হয়ে বলে, কিসের ঠেলা মেজদা? কেন, তোমার 7 কালের দেওর একেবারে এসে হাজির হয়েছে, চিঠিটা লিখে দিলে আর এই বিপদটি হতো না। রাধারানী স্থির আত্মস্থভাবে বলে, কাল বিকেলের ডাকে চিঠি দিলে আজ সকালে ওরা ওরা গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসতো, আর তাতে ওর আশাটা রদ হতো। এ কথা গোপলাকে বোঝাও গে মেজদা, আমাকে বোঝাতে এসো না। কথাটা বিনয় ভট্টাচার্যেরও যে জানা নয় তা নয়, তবু বিপদ মুশকিল লোকসান এই অবাঞ্ছিত ব্যাপারগুলো ঘটে গেলে একটা কাউকে তো দোষী সাব্যস্ত করতে পারলেই যেন কিঞ্চিত অন্তত মনের সান্ত্বনা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানি বলে বোনকে এক তাড়া লাগিয়ে ভট্টাচ প্রশ্ন করে, এখন ও যে বলছে রোগা মাকে একলা রেখে এসেছি, 2:45 গাড়িতেই ফেরত যাব। রাধা অবহেলা ভরে বলে, তা যাক না,
12টার মধ্যে আমি রান্না করে খাইয়ে দেব। ধের তারি, তোর রান্নার নিকুচি করেছে। রান্নার জন্যে কি বলছি? আমার ছেড়াদ্দ আটকাচ্ছে কিসে শুনি? কথা হচ্ছে তোর যাবার। সে কথাও হয়েছে নাকি? বিদ্রূপের ঝিলিক খেলে যায় রাধারানীর চোখে মুখে। বিনয় ভট্টাচার্য অবাক হয়ে বলে, তবে আরও এসেছে কি করতে? তোকে নিয়ে যাবে বলেই তো এসেছে রাধি। যাবে বুঝি? ও ও ভেবেছে বোধহয় বেওয়ারিশ মাল। আমি কি বেওয়ারিশ মাল? রাস্তায় পড়ে আছি, নিলেই হলো। হঠাৎ যেন সুপ্ত পৌরষ জেগে ওঠে ভট্টাচার্যের। তেড়ে উঠে বলে, বোধহয় তাই। রোষ, আমি গিয়ে বুঝিয়ে দিচ্ছি বাছাধনকে। বিনয় ভট্টাচার্যের বোন অত ফেলনা নয়, সে কারুর বাড়িতে পা ধুতেও যায় না। নিয়ে যাবে আবদার। নিহাত নাকি কুটুম্বু, তাই এতক্ষণ কিছু বলিনি। এবারে এমন শুনিয়ে দেব না, একেবারে ঠান্ডা হয়ে যাবে। চক্রবর্তী বংশের বউ বলে ধাওয়া করতে এসেছিস? ভারী আমার সম্পর্ক রে। মরেছে কি বেঁচেছে খবর নিয়েছিস কখনো? এখন কারে পড়ে সম্পর্ক বার করতে এসেছিস? বার করাচ্ছি তোর সম্পর্ক। রাধারানী ভ্রুকুটি করে বলে, অসভ্যের মতন চেঁচাচ্ছ কেন মেজদা? 40 হতেই কি তোমাকে 72-এ ধরলো? এই তোমারই দেখছি। যা বলবে সামনে গিয়ে বলো না। আচ্ছা আচ্ছা, তাই যাচ্ছি। হয়েছে, খুব বীরত্ব দেখিয়েছ তুমি মেজদা। সে বলা দুদণ্ড পরে বললেও চলবে। এখন কুটুম্বের ভোগের ব্যবস্থাটা কি হবে সেটা আমাকে বলে দাও দেখিনি। বিনয় ভট্টাচার্য একটু দরাজ হাতের লোক। অতিথি আত্মীয় এলে গেলে খাওয়ান খুব ভালো। সুকুমার আসার সঙ্গে সঙ্গে চোখের ইশারায় 8 বছরের ছেলেটাকে ময়রার দোকানে পাঠিয়েছেন। মাছের খোঁজে নিজে যাবেন এটাও তিনি নিজের মনে মনে নিশ্চিন্ত হয়েছিলেন। মাঝখান থেকে রাধার প্রশ্নে চারুলতা একটা আফসোসের ভঙ্গিতে ফোড়ন কেটে বলে ওঠে, ও মা, সে কি? ক্ষীর দই মাছের মুড়োর বায়না দেওয়া হয়নি এখনো? কত ভাগ্যে কুটুমের পায়ের ধুলো পড়েছে। রাধা মুচকি হেসে বলে, হয়নি, তাই তো দেখছি। বোধহয় শ্বশুরবাড়ি তারা শিখছে মেজদা। চারুলতা আর সহ্য করতে পারে না। অনেক আশা করেছিল 2-10 দিনের জন্যও যদি বিদায় হয় রাধা, হাত পা মিলিয়ে বাঁচবে অন্তত 2-10টা দিন। ভাই বোন মিলে তো সে আশায় ছাই দিচ্ছে। রেগে লাল হয়ে উঠে বলে, যখন তখন আমার বাপের বাড়ির খোঁটা তুলো না ঠাকুরজি, ভালো হবে না। ভাইয়ের ভাতে এত অহংকার কিসে তাও বুঝি না। এত মিষ্টি ভাত যে 2 দিনের জন্য কোথাও নড়তে ইচ্ছে করে না। কেন? গেলেই তো পারতে। বিনয় ভট্টাচার্য হাঁ করে বউকে থামাতে যাচ্ছিলেন বোধ হয়, কিন্তু রাধা দুজনকেই অবাক করে বলে, খুন্তিখানা হাত থেকে নাবিয়ে দাঁড়িয়ে উঠে শান্ত নরম গলায় বলে, আচ্ছা, তুমি তাহলে রান্নাটা দেখো বউ। ডালে এখনো নুন পড়েনি, মোচায় মশলা মাখা আছে। গোপলাটা কোথায় কোথায় যেন ঘুরছে, খাবার খাইনি। ডেকে খাইও। সুকুমারকে বলে দাও মেজদা, তৈরি হয়ে নিচ্ছি আমি। জ্বলন্ত দৃষ্টিতে স্ত্রীর দিকে একবার তাকিয়ে ভট্টাচার্য বলে ওঠে, পাগলটার কথায় তুইও পাগল হবি রাধি? ওর কথা আবার মানুষে ধরে? কথা ধরাধরির কথা নয় মেজদা, ভেবে দেখলাম আমার যাওয়াই উচিত। সত্যিই তো, আর সম্পর্ক হাত দিয়ে মুছে ফেলবার নয়। আর চিরকাল কি তোমার গলায় পাথর হয়ে বসে থাকবো? বলছে যখন, ভালোই, সেধে তো যাচ্ছি না। মেজদা বিমূঢ়ভাবে বলে, আপনার শ্বশুরবাড়ির লোক বলতো সে আলাদা, এ তো একেবারে নিষ্পর বললেই চলে। তোর নিজের দেওর ভাসুরি বা বলবে কি? রাধা অল্প হেসে বলে, মুখ থাকলেই লোকে বলে মেজদা, বলবার মুখ না থাকলেও বলে। আচ্ছা দেখি, তোমার 2খানা ফর্সা থান টান জোগাড় করে বেঁধে নি, পেরে ধুতি দেখলেও আবার লোকে কিছু বলতে পারে। বিনয় ভট্টাচার্য বজ্রাহতের মতন দাঁড়িয়ে থাকে। চারুলতাকে শাসন করার কথাটাও যেন মনে পড়ে না। রাধারানীর কথার যে আর নড়চড় হবে না এ বিষয়ে তিনি নিঃসন্দেহ। ট্রেনে তুলে দিয়ে মেয়ে মানুষের মতো কাপড় চোখে মুছে বিনয় বোনের মাথায় হাত রেখে ধরা গলায় বলেন, জেদ করে চললি মুখপুরি, বেশি দিন থাকিস না। তুই বিনে বাড়িতে টেকা ভার, চলে আসিস বোন আবার। কি যে বলো মেজদা,
মুখে হাসি টেনে আর একবার ভাইয়ের পায়ের ধুলো নিয়ে রাধা বলে, রক্ষু রইল, গোপলা রইল, আদরের গিন্নি রইল তোমার। আর যে মুহূর্তে ট্রেন চলতে শুরু করে, চির দুর্দান্ত মেজদার অপরাধী মলিন মুখখানা অদৃশ্য হয়ে যায়। গাড়ির দরজা খুলে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে রাধার। মন কেমনের জন্যে নয়, নিজের মনের চেহারা দেখে শিউরে ওঠে। এ কি সর্বনাশ সে করে বসল! কি দুর্মতি হলো তার! নিজের পায়ে নিজে এইভাবে সে কুড়ুল মারল। সরল স্নেহময় বেচারা মেজদাকে অপদস্থের একশেষ করে এলো মিথ্যে ছলনায়। ছলনাই তো। চারুলতার ওপর অপরাধের বোঝা চাপিয়ে অভিমানের ভানে ঘর ছেড়ে এলেও নিজেকে কি এখনো বোঝাবে রাধা? কুল ছেড়ে অকুলে পা দিয়েছে সে তুচ্ছ অভিমানের বশে। চারুলতার ওপর অভিমানে ঘর ছাড়বে রাধা? চারুলতা তো তার কাছে তৃণমাত্র। চিঠিখানা দেখার সঙ্গে সঙ্গেই সমস্ত মন তার উগ্র আগ্রহে উন্মুখ হয়ে ওঠেনি কি বেরিয়ে পড়ার জন্যে? উন্মুখ হয়ে ওঠেনি এই চির পরিচিত আবেষ্টনের বন্ধন থেকে মুক্তি পাবার জন্যে? সেই থেকেই তো মনের মধ্যে চলছিল বিদায় প্রস্তুতি। অথচ ক্রমাগতই ঠকিয়েছে ভাই ভাজকে। হয়তো শুধুই ভাই ভাজকে নয়, নিজেকেও। রাধা কি অকৃতজ্ঞ? রাধা কি চরিত্রহীন? একটা অজানা অচেনা নিতান্ত তুচ্ছ ব্যক্তির মোটা স্বার্থের প্রয়োজনের ডাক এত প্রবল হয়ে উঠল তার কাছে যে বিনা বিচারে মুহূর্তে ত্যাগ করে বসল চিরদিনের স্নেহাশ্রয়। কিন্তু প্রয়োজনের তাগিদেই বা কে কবে ডেকেছে রাধাকে? কেউ কি কোনোদিন বলেছে, রাধা তোকে চাই? আবেদনের কথাটা যতই তুচ্ছ হোক, স্থূল হোক, রাধার চিরক্ষুধার্ত চিত্তদুয়ারে যে এই প্রথম ধ্বনিত হল পুরুষ কণ্ঠের আবেদন, এ বস্তুকে উপেক্ষা করবে এত ঐশ্বর্য রাধার ভাঁড়ারে নেই। খুব সুন্দর গল্পটি শেষ হলো এখানে। কেমন লাগলো বন্ধুরা আপনাদের? যদি ভালো লেগে থাকে আমাকে জানিয়ে যাবেন। আর গল্প সাথে অস্মিতা পাশে রাখার জন্য একান্ত অনুরোধ রইল। থাকবেন তো? সবাই খুব ভালো থাকুন। নমস্কার।